ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। প্রায় 9 দিন আগে গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল ও জোট। আর এনসিপি সহ 5টি দল এখনো সনদে সই করা থেকে বিরত হয়েছে। এনসিপির দাবি, তারা জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই সই করবে। আর এই বাস্তবায়ন বিতর্কেই এখন ঘুরপাক খাচ্ছে জুলাই সনদ। এমন প্রেক্ষাপটে অনিশ্চয়তা প্রশ্নে কমিশনের চিন্তা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এমন একটি বিধান রাখা যেখানে বলা হবে আগামী সংসদ গঠিত হওয়ার 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এই সময়ে বাস্তবায়িত না হলে কি হবে তা এখনো ঠিক করতে পারেনি কমিশন। এ নিয়ে মতানৈক্যের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি আরো বলেছেন, একটি দল ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠান দখল করে কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আরেকটি দল স্কুল কমিটি ও এগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক পদ দখল করে শিক্ষকদের জিম্মি করেছে। তার মতে আগামী নির্বাচনে কেন্দ্র দখলের জন্য এভাবেই সশস্ত্র কায়দায় ট্রেনিং চলছে। এছাড়া আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার পেছনে জাতীয় পার্টি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে উল্লেখ করে দলটির নেতারা বলেছেন, জাতীয় পার্টি যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তাদের মতে জাতীয় পার্টির উপর ভর করেই আওয়ামী লীগ ফেরত আসবে। রাজনীতির মাঠে কে কিভাবে কার উপরে ভর করে রাজনৈতিক স্বার্থ আদায়ের চেষ্টা করছে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আর কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। অ্যাডভোকেট শিশির মনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহন স্টুডিওতে। যেহেতু আমাদের বাকি দুজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, তাহলে শুরুটা আমরা করে ফেলি আজকের আলোচনা নিয়ে। প্রায় 9 দিন আগে গত 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল এবং জোট। আর এনসিপি সহ 5টি দল সনদে সই করা থেকে বিরত রয়েছে। এনসিপির দাবি, তারা জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই তারা আসলে সই করবে। এই বাস্তবায়নের পদ্ধতি নাকি খুঁজছে কমিশন। শোনা যাচ্ছে বাধ্যতামূলকভাবে আগামী সংসদ গঠিত হওয়ার 9 মাসের মধ্যে সনদ বাস্তবায়নের শর্ত দিতে চায় কমিশন। কিন্তু এতেও রয়েছে 3টি বাধা, যার মধ্যে একটি হলো 9 মাসের মধ্যে ব্যর্থ হলে সাংবিধানিক সংস্কার পরিষদ ও সংসদ বিলুপ্ত হবে। নতুন নির্বাচনে নতুন করে পরিষদ গঠিত হবে, কিন্তু সংস্কার না করেই যদি 9 মাস পর সংসদ বিলুপ্ত হয় তাহলে পরের নির্বাচন কার অধীনে হবে, এর জবাব কিন্তু এখনো মিলছে না। তাই বিশেষজ্ঞরা বলছেন সনদ বাস্তবায়নের নির্দেশনামূলক পরামর্শ দিতে। আপনার দৃষ্টিতে এই বাস্তবায়ন সুপারিশ আসলে কেমন হওয়া উচিত, আপনি কি মনে করছেন? আমি তো মনে করছি আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই যে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, এই গণ অভ্যুত্থানকে রাজনীতিতে রূপান্তর করার জন্য যে সাংবিধানিক বিধিবিধানের পরিবর্তন, তার সূচনা হতে যাচ্ছে। আলোচনা হয়েছে কি ধরনের রাষ্ট্র কাঠামোতে কি ধরনের সাংবিধানিক সংস্কার হবে, পাওয়ার স্ট্রাকচারে কি ধরনের ব্যালেন্স আসবে। এই বড় বড় বিষয়গুলো ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এটিকে এখন ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াতে আনা হচ্ছে। ফলে আমি এই কামিং 10 days 2 weeks ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দি নেশন। আমি মনে করি যে রাস্তায় ঐকমত্য কমিশন অগ্রসর হচ্ছে, দিস ইজ দি রাইট পাথ। এই রাইট পাথের মধ্যে ফার্স্ট স্টেপ আকারে ওনারা যারা এখন করতে যাচ্ছেন, সেটি হলো সরকারকে বলতে যাচ্ছেন যে একটা সংবিধান বাস্তবায়ন আদেশ জারি করবেন, যেটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হিসেবে পরিচিত হবে। এই আদেশের মধ্যে কি থাকবে, এটাই প্রশ্ন। এই আদেশের মধ্যে প্রথম থাকতে হবে যে কি কনটেক্সটে এই আদেশটা দেওয়া হচ্ছে। কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু আদেশ দেওয়া যাবে না। কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু রিফর্মও নাই, কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু সংস্কারও নাই। প্রেক্ষাপটটা বলতে হবে যে কি প্রেক্ষাপটে এই আদেশটা দেয়া হচ্ছে। এই প্রেক্ষাপটটা থাকবে প্রথম বর্ণনা, এটাকে বলে প্রিয়াম্বল। এই মুখবন্ধটা যেহেতু এটা হয়েছিল, যেহেতু এটা হয়েছিল, যেহেতু এটা হয়েছিল, সেহেতু আমরা এখন এটা করছি। সেটা কি করব আমরা এই আদেশের মধ্যে একটা গণভোটের আয়োজন করব। এই গণভোটে এগুলো পাস যদি হয়, কোনো ডিসেন্টিং থাকা যাবে না গণভোটে। পাস যদি হয়, জনগণ যদি হাঁ বলে,
তাহলে এটা সংসদ যে গঠিত হবে, এই সংসদের দুটো দায়িত্ব থাকবে। একটা হবে তার সংবিধান সংস্কার সভা, যাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আরেকটা হলো তার রেগুলার সংসদ। প্রথম অধিবেশনে আমি এক্সপেক্ট করব যে সংবিধান সংস্কার সভা যদি হয়, তাহলে একজন পার্লামেন্টের দুটো আইডেন্টিটি হচ্ছে। একটা হচ্ছেন তিনি সংবিধান সংস্কার সভার সদস্য, তাহলে একটা শপথ প্রয়োজন। আরেকটা হচ্ছে তো একজন নর্মাল পার্লামেন্ট মেম্বার, এখানে তার আরেকটা শপথ আছে। ফলে আমি মনে করি একজন পার্লামেন্ট মেম্বারকে দুটো শপথ দেওয়া উচিত হবে। উচিত হয়ে প্রথম ভাগে সে তার দায়িত্ব পালন করবে, করে সাংবিধানিকভাবে গৃহীত গণভোটে অ্যাপ্রুভড বিষয়গুলোকে অ্যাপ্রুভাল দিবে। অ্যাপ্রুভাল দিয়ে তার প্রথম দায়িত্ব পালন শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার ফলে তার সংবিধান সংস্কার সভার সদস্য হিসেবে তার আর কোনো কাজ থাকবে না। এটাই চলে যাবে পরবর্তীতে। যেমন ধরুন একটা বাস্তব এক্সাম্পল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের যদি জনগণ অ্যাকসেপ্ট করে, তাহলে কি এই পার্লামেন্টটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে না? হবে। কিভাবে হবে? যদি সংবিধান সংস্কার সভা এই কথা বলে যে আমরা এই সংস্কারগুলো গ্রহণ করে নিলাম, নেওয়ার পরে পরবর্তীতে প্রশ্ন আসবে রেগুলার পার্লামেন্টের যাত্রা শুরু। ওই রেগুলার পার্লামেন্টের যাত্রা শুরুতে যদি বলা থাকে যে 15 দিনের মধ্যে পিআর সিস্টেমে উচ্চকক্ষ গঠিত হবে, তাহলে রেগুলার পার্লামেন্ট উচ্চকক্ষ নিম্নকক্ষর ভিত্তিতে উচ্চকক্ষ পিআর, নিম্নকক্ষ ফার্স্ট পাস দ্য পোস্ট, এটাই তারা প্রপোজ করছেন। এইভাবে নেক্সট পার্লামেন্টটি গঠিত হতে পারে, কোনো অসুবিধা নেই। আমি মনে করি এই পুরা রোড ম্যাপটা দে আর ইন দ্য রাইট ট্র্যাক, দে আর ডুইং ওয়েল। কনসিকোয়েন্স যে পার্টটুকু বলছেন, এই কনসিকোয়েন্সের পার্টটুকুতে এটা বিলুপ্ত হয়ে যাবে, এটা বলাটা ভালো দেখা যায় না। এটা কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স এটাকে অ্যালাউ করে না। আমরা মনে করব এটা করতে হবে, এটাই করতে হবে, এতদিনের মধ্যে করতে হবে, এটাই বাধ্যবাধকতা তৈরি করবে। এবং এই বাধ্যবাধকতা যদি তৈরি না করে, তাহলে আমি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে, সংস্কার সভার মেম্বার হিসেবে আমি যে শপথ নিলাম, এটা তো ভঙ্গ করবো আমি। কারণ সংস্কার করার জন্যই তো প্রথম শপথ, আর দ্বিতীয় শপথ হলো এজ এ পার্লামেন্টারি মেম্বার হিসেবে, জেনারেল মেম্বার। ফলে এটা এইরকম শর্ত দেওয়া ঠিক হবে না, না দিয়ে করতে হবে এবং করাই হবে তার প্রথম কাজ, এটা বলেই ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকেই আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম, অ্যাডভোকেট শিশির মনির আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন। আমরা আলোচনা করছিলাম এই শিরোনামে কেমন হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ। এই প্রসঙ্গ ধরেই আব্দুস সালাম আপনার কাছে একটু আসতে চাই। শোনা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, তার হাতে যেতে পারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্বটি। কিন্তু জুলাই সনদ পরিষদে অনুমোদনের আসলে পদ্ধতি কি হবে, তা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নাকি 2/3 সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করবে, এসব নিয়েও মতভেদ রয়ে গেছে। নোট অফ ডিসেন্ট নিয়েও আছে, বেশ কিছু জটিলতাও রয়েছে। এরকম কয়েকটি মতভেদ নিরসন না করে আগামীকাল সোমবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিতে যাচ্ছে কমিশন। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন এই ব্যাপারে আবেগের বশে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে প্রস্তাব না দিতে। সনদের বাস্তবায়ন নিশ্চয়তা নিয়ে আপনার পরামর্শ কি? আপনাকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক, বিজ্ঞ আলোচক, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে সময়ের কারণে ওনার বক্তব্যটা শুনতে পারি নাই। তবে আমাদের যে কথাটা এর আগে যেটা বলে আসছি, অর্থাৎ এই পর্যন্ত সংস্কার কমিশনে যতটুকু ঐক্যমত হয়েছে, সে ঐক্যমতের ভিত্তিতে এখন নির্বাচনে যাওয়া উচিত এবং নির্বাচিত পার্লামেন্টেই সব কিছু শুরু হবে। এবং সেখানে এটার জন্য এখন অন্য কোনো দিকে আর এমনি অনেক সময় চলে গেছে, কারণ অনেক সময় চলে যাওয়ার কারণে আজকে দেশের অবস্থা ডে বাই ডে কোনোভাবেই কেউ বলতে পারবে না। কোনো মানুষ বলে না যে একটা ভালোর দিকে আমরা যাচ্ছি, সবাই বলে যে খারাপের দিকেই যাচ্ছি। অর্থনীতি সহ আজকে সব কিছুই যেদিকে যে কোনো সূচকই ভালোর দিকে না, সব সূচকই ডাউনের দিকে। দেখা যায় এখন এটা থেকে একমাত্র রক্ষা করতে পারে একটা নির্বাচিত পার্লামেন্ট, একটা নির্বাচিত সরকার। তো এখন আর কি হবে, হোপ ফর দ্য বেস্ট,
এখন এটাই আমরা আশা করতে পারি যে একটা নির্বাচিত সংসদ আসলে অন্তত জনগণের আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এতগুলো রাজনৈতিক দল সেখানে আলোচনা করেছে এবং বেশিরভাগ বিষয় ঐক্যমত হয়েছে। তো কাজে খারাপ কিছু হওয়ার তো কোনো কারণ নাই, খারাপ কিছু হওয়ার কোনো কারণ নেই, আশা করি অবশ্যই ভালো হবে। তো কাজে সেই কারণে এখন যেগুলো আমরা ঐক্যমত হয়েছি এগুলো সংবিধানে নিয়ে আসা, এটা তো যে সরকার যারা নির্বাচিত হয়ে যাবে তাদের দায়িত্ব সেটা কাজে এইখান থেকে তার পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আর যেটা দেশ ও জাতির সামনে যখন সবাই আবার একমত হয়ে একই মঞ্চে দাঁড়ায় যখন জুলাই সনদের যখন সবাই স্বাক্ষর করেছে দুই একটা দল ছাড়া, তো সেইখানে তো আমার মনে হয় এখান থেকে আর পিছিয়ে যাবে। যদি কোনো দল পিছিয়ে যায় তাহলে তো সে বিট্রেয়ার হিসাবে আসবে। তো কাজে এখন আর এই সমস্ত বিষয় নিয়ে কি হলো না হলো, আমার সমালোচক ওনাকেও বলবো যে ওনার দল আজকে যেগুলো নিয়ে আজকে আন্দোলন করছে এখনও, কারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নাকি আবার নির্বাচন পিছাবে। অর্থাৎ জনগণকে আর বিভ্রান্তির মধ্যে রাখা উচিত না। জনগণ এমনি বিভ্রান্তির মধ্যে আছে, একটা শঙ্কার মধ্যে আছে। আর এই শঙ্কাটা পুঁজি করে আজকে আধিপত্যবাদী শক্তি আমাদের মধ্যে ডিবেট সরাতে চায়, প্লাস জাতির মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করতে চায়, যেটা পরবর্তী পর্যায়ে আবার তাদের সেই তারা যাতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে যাতে মানুষ আরও ভোগান্তির মধ্যে পড়বে। অলরেডি মানুষের মনের মধ্যে একটা ভয়, কারণ আমরা তো দেখছি সেই স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের পরিস্থিতি তো আর আমরা তো দেখেই আসছি আমাদের চোখের সামনে, এবং আমরা নিজেরা ফিল্ডে ছিলাম, আমরা সেগুলো ফেস করেছি। কাজেই মানুষ অমূলক চিন্তা করে না কিন্তু, যে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র, আজকে বাংলাদেশে স্থিতিশীল হোক না হোক এটা নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশ ইকোনমিক্যালি এগিয়ে যাক এটা নিয়ে ষড়যন্ত্র, এবং এটা ষড়যন্ত্র আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে এই ষড়যন্ত্রটা আছে। এবং এটা তো আমরা দেখলাম যে কোত্থেকে জানলাম না, এই বিষয়টা আরও একটু আমার মনে হয় ব্যাখ্যা চাওয়া উচিত। আজকের ইসের যে উপদেষ্টা, আমাদের ইনফরমেশন যে উপদেষ্টা মাহফুজ সাহেব যে বক্তব্য দিয়েছে, এটা কি উনি মিন করে কি না, যদি মিন করে তাহলে এটার সাথে কারা জড়িত, কাদেরকে, কারণ উনি তো একটা সাধারণ পাবলিক না, আম পাবলিক না, উনি আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন। ওনাদের দায়িত্ব আজকে দেশবাসীকে একটা ভালো নির্বাচন উপহার দেয়া এবং সামনের দিনে একটা কিছু ভালো যাতে দেশের জন্য হয় সে দায়িত্ব নিয়েই ওনারা, কিন্তু ওনাদেরকে ঠেলে এখানে কেউ পাঠায় নাই, নিজেরা দায়িত্ব নিয়েই কিন্তু নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন। যেহেতু দায়িত্ব গ্রহণ করেছেন, আজকে যে বক্তব্য উনি দিয়েছেন, আমি মনে করি এটা একটা স্পষ্ট ব্যাখ্যা ওনার কাছে চাওয়া উচিত যে কারা কারা এটা ষড়যন্ত্র করতেছে বা উনি কাদেরকে মিন করেছেন, সেই বিষয়টা ব্যাখ্যা চাওয়া উচিত। এবং এই ব্যাপারে সরকার কি চিন্তা করছে সেটাও সরকারের পক্ষ থেকে জানানো উচিত, এটা আমার মনে হয় পরিষ্কার করা উচিত। জি নিশ্চয়ই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছে যদি একই প্রশ্নে আসি, একই প্রসঙ্গ তুলে ধরি, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? সনদ বাস্তবায়ন করতে আগামী সংসদকে বাধ্য করার প্রয়াস আবার নতুন করে কি কোনো জটিলতা সৃষ্টি করবে কিনা, আপনি কি মনে করছেন? দেখুন, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা থাকতে হবে। তবে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যে দল 151টি আসন পেয়ে যায়, সে এত ক্ষমতাবান হয়ে যায়, সে সব কিছুকেই ডিসরেগার্ড করতে পারে। এটার অনেক নজির আমরা দেখেছি। সংবিধান বাস্তবায়নে গণভোটের কথা বলা হয়েছে। আমাদের একটা প্রবলেম হচ্ছে, গণভোট তো হয় আগে যখন ছিল আর কি, গণভোট সেটা হয় পার্লামেন্ট পাশ করার পরে। রাষ্ট্রপতি যখন অ্যাসেন্ট দেবে, উনি অ্যাসেন্ট দেওয়ার আগে গণভোটে পাঠান যে এটাতে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কি না। 91 সালে আমরা দেখেছিলাম নজিরটা, যদি এটা এখন এক্সেপশনাল সিচুয়েশন। আর একটা হচ্ছে যে 90 দিন, যদি 12ই ফেব্রুয়ারি ভোট বলেছেন যেটা সরকার, তাই হয়, তার আগের 90 দিনকে আমরা ইলেকশনকালীন পিরিয়ড ধরতে পারি। তাহলে সেই 90 দিনের পিরিয়ডটা হচ্ছে সে শুরু হবে 12ই নভেম্বর, অর্থাৎ আজ থেকে মাত্র 15 দিন পরে। তাহলে যদি গণভোট হয়, সেই গণভোটটা কি ওই নির্বাচনকালীন সময়ে হবে নাকি এই 15 দিনে হবে? কারণ দুই ভোট, দুই ধরনের প্রিপারেশন, দুই ধরনের আলোচনা। আরেকটা হচ্ছে এই গণভোটটা যে আমরা যে বিষয়গুলো, জটিল বিষয়গুলো আসবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা অন্য সব বিষয়, এটা কি জনগণকে আমরা জনে জনে বুঝাতে পারবো? মানে এই মুহূর্তে কি এটা পসিবল কি না? আমার তো মনে হয় না আমাদের দেশের ভোটাররা
প্রতিটি লাইন অক্ষর বা অক্ষর বুঝে তারপর ভোট দিতে পারবে, এবং সেটার মতো কাঠামো এখন নাই। সেই জন্যই তো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, যে গ্রিসে একটা সময় সকল মানুষরাই ভোট দিত, সকলেই পার্লামেন্টে বসতো, 1000 লোক পার্লামেন্টে বসতো, পরে লোক সংখ্যা বেড়ে গেল, তখন সেখান থেকে প্রতিনিধি নেওয়া শুরু হলো। ডাইরেক্ট ডেমোক্রেসি থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আসলাম কেন? কারণ প্রতিটা মানুষকে 18 কোটি মানুষকে বোঝানো সম্ভব না, সেই জন্য আলটিমেটলি পার্লামেন্টেই ব্যাক করতে হবে। সো পার্লামেন্ট হবে, আসবে, পার্লামেন্ট একটা অল পার্টি স্ট্যান্ডিং কমিটি করবে আন্ডার আর্টিকেল 76 সাব আর্টিকেল 2। অলরেডি অনেক স্ট্যান্ডিং কমিটি আছে, বাট বিশেষ স্ট্যান্ডিং কমিটি করার ক্ষমতা সংবিধানে আছে। সেই স্ট্যান্ডিং কমিটি টোটাল ড্রাফটটাকে স্ক্রুটিনি করবে এবং সেটা পার্লামেন্টে প্লেস হবে অ্যাজ বিল, আবার স্ক্রুটিনিতে যাবে, আবার সংশোধনী আসবে। ওই পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যে মতামত দেবে এটা কিন্তু বাইন্ডিং আপন পার্লামেন্টকে কিন্তু বাইন্ডিং করতে পারে না, কিন্তু পার্লামেন্ট তার সিলেক্ট কমিটি দ্বারা বাইন্ডিং। তো সেই রিপোর্টগুলো যখন যাবে সেটা পাস হবে। এই বিষয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলো যদি একতাবদ্ধ হয়ে একটি সিগনেচার করেছে, যেহেতু সেখান থেকে রিট্র্যাক্ট করা, ফিরে আসা, এটা হিউজ শেষ পলিটিক্যাল পর্যন্ত কি মিস্টেক হবে। আসলে একতাবদ্ধ হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? কারণ বেশ কিছু বিষয়ে আসলে মতভেদ আছে, সেগুলো আসলে কাটছে না বিভিন্ন বিষয়ে, সেই সম্ভাবনা আসলে কতটুকু দেখুন, দেখছেন? রাজনীতি তো একটা প্রবাহমান বিষয়, মানে আপনি 20 বছরের জন্য একটা জিনিসকে ফিক্সড করবেন এমনটা হবে না। আজকে যেটা বিষয়ে মতনৈক্য হচ্ছে, 5-7 বছর পরে কিন্তু সেখানে আবার অনেকেই বলবেন না এটাতে কিছু প্রবলেম আছে। আবার আজকে যে বিষয়ে ডিফারেন্স হচ্ছে, এটা কিছুদিন পরে আমরা একসাথেই থাকাই তো ভালো। তো এই জিনিসটা আমি মনে করি পার্লামেন্টের বাইরে গিয়ে করাটা খুবই ডিফিকাল্ট হবে। আমি জানি না ঐক্যমত কমিশন কিভাবে শপথ নিয়েছে, বাট অন্যান্য কমিশন কিন্তু সংবিধানকে ডিফেন্ড করার শপথ নেয়। আরেকটি সুযোগ ছিল, সেটা আমরাও হালকা বলেছিলাম, জোর দিয়ে বলিনি, এই সরকার আসার পরেই গণপরিষদ করতে পারত। যেহেতু অনেক বেশি অ্যামেন্ডমেন্ট প্রপোজ করা হচ্ছে, গণপরিষদ করে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে, সংবিধান ড্রাফট করে, নতুন সংবিধানের আন্ডারে ভোট টোট সব করতে পারত। এখন এটা টু লেট হয়ে যাবে, এবং এই ধরনের গণভোটে গেলে মূল ভোটটা পিছিয়ে যেতে পারে। যখনই মূল ভোটটা পিছিয়ে যাবে, তখন যেটুকু ঐক্যমত আছে এটা আর থাকবে না। তো ঐক্যমতের ফাটল তো ইতিমধ্যেই আছে, প্রথম হচ্ছে এটা সার্বজনীন ঐক্য না, যা আছে তার মধ্যে ফাটল আছে। ভোট পিছিয়ে গেলে স্বাভাবিকভাবে বিএনপি ফ্রাস্ট্রেট হবে এবং সেটার জন্য গণভোটের দাবিটাকেই তারা দায়ী করবে। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আরেকটি বিষয় আছে, আলতাফ পারভেজ নামে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের একজন গবেষক একটি কলামে জুলাই সনদে জুলাই কোথায় সেই প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের বিষয়ে আপনার কাছে একটু আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএজ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএজ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বিরতির আগে আপনাকে যেমনটা জানাচ্ছিলাম, আলতাফ পারভেজ নামে দক্ষিণ পূর্ব এশিয়ার একজন ইতিহাস বিষয়ের গবেষক একটি কলামে জুলাই সনদে জুলাই কোথায় সেই প্রশ্ন উনি তুলেছেন। বলেছেন, জুলাই সনদের লক্ষ্যই যদি বৈষম্য দূর করা হয়, তাহলে কৃষক, শ্রমিক, সংখ্যালঘুদের জীবনযাপনের প্রাত্যহিক বৈষম্য কমানোর সঙ্গে সরাসরি জড়িত কোন সংস্কার প্রস্তাব আছে কি? মানে প্রত্যাশার জুলাই সনদ কতটা প্রতিফলিত হয়েছে বলে আপনি মনে করেন? না, বৈষম্য তো আমাদের সংবিধানে যথেষ্টভাবে হ্যান্ডেল করা আছে। বৈষম্যহীন সমাজ, ইকুয়ালিটি হবে, এবং সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস করা হবে। ডিসপ্যারিটি, ম্যান অ্যান্ড ভার্সেস ম্যান, সকল ধরনের এক্সপ্লয়টেশন বাই ম্যান ফর ম্যান এগেনস্ট ম্যান করা হবে। ইগ্যালিটেরিয়ান কনস্টিটিউশন, ওর বাইরে আর খুব দর্শনের আর কিছু দরকার নেই। বাকিটা তো নির্ভর করবে পলিটিক্যাল পার্টি এবং রাষ্ট্র কাঠামোর উপরে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলো, তাদের অনেকেই অর্থ বৈভব নিয়োগ দিয়ে কি নিজেরা বৈষম্য ক্রিয়েট করেনি এই সময়ের মধ্যেই? এই যে অনেকে বলে আওয়ামী লীগ ফিরবে, জাতীয় পার্টির দোষ দেয়, জাতীয় পার্টির কিছু এখানে নাই। এই বর্তমান সরকারটা যদি অসাধারণ দেশ চালাতো, কখনোই আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা কেউ মুখ দিয়েও বলতো না, এটা আলোচনার টপিকস হতো না। যারা জুলাই আন্দোলন করেছে তাদের একাংশ যদি দুর্নীতিবাজ না হতো, নিজের আত্মীয় স্বজন, বাবা ভাইকে যদি হাই পোস্টে প্রমোট না করতো, তাহলে কিন্তু এই ধরনের আলোচনা আসতো না। তারা আন্দোলন করেছে যেমন অসম সাহসিকতার সাথে, আবার তাদের একটা অংশ আন্দোলনের চেতনাটাকে ভূমিষ্যত করেছে, কুচলে দিয়েছে, নিজের ব্যক্তিগত স্বার্থে দামি গাড়িতে উঠেছে। নিজের আজকে প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জের প্রশাসক হয়েছেন, তার যোগ্যতা হতে পারেন জয়েন্ট সেক্রেটারি, ডক্টরেট। তো বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি তো একজন না, অনেক আছে। সেখান থেকে প্রেস সচিবের ভাই কেন সিলেক্ট হবে? সেখানে অবশ্যই একটা ফেভারিটিজম, নিউপোটিজম কাজ করেছে। এরকম আরও অনেক নজির আছে, এগুলো আমরা এই সমাজে থাকি, আমরা জানি। জামাত বা শিবির যেটা করেছে, তারা খুব সুকৌশলে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে দূরে রেখেছে। ফ্রন্টে ছিল জুলাই যোদ্ধারা, এনসিপির নেতারা, যারা দল করার আগেই একটা বড় অংশ এইসব বিষয়ে মেলাইন্ড হয়ে গেছে দল করার আগেই। ফলে যেটা হয়েছে, তারা এখন ওই যে সার্বজনীন নেতা হতে পারেনি,
তাদের বক্তব্যগুলো একপেশে হয়ে যাচ্ছে এবং সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাদের ভোটও বাড়েনি। এই ক্ষেত্রে তারা যে জুলাইয়ের বৈষম্যের জন্য যে কাজগুলো করার দরকার ছিল তারা নজির স্থাপন করতে পারে নাই। এই যে নজির স্থাপন করতে না পারা এই পুরো মুভমেন্টটাকে কিছুটা হলেও হতাশাগ্রস্ত করেছে, ফ্রাস্ট্রেটেড করেছে। এটা প্রফেশনালি হ্যান্ডেল করা হয়নি। তাদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে দুর্নীতির সামনে এক্সপোজ করে দেওয়া হয়েছে এবং সেখানে দুর্নীতি তাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। যে দুর্নীতি ছিল বৈষম্যের মূল কারণ। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে দুর্নীতি থেকেই সব কিছু হয়েছে। প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, ব্যাংক লুট, সেই জিনিসগুলো অনেকাংশেই আবার হয়েছে। আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো 11 মাসে যা হয়েছে যদি টানা 11 বছর চলে তাহলে আওয়ামী লীগের অনেক কিছুর রেকর্ডই কিন্তু ব্রেক করে ফেলবে এরা। তো সেখানে একটা সুষ্ঠু নির্বাচন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন একটা সীমাবদ্ধতা নিয়ে আসবে, একটা পাওয়ারের উপর চাপ নিয়ে আসবে, একটা ভারসাম্য নিয়ে আসবে। এই ভারসাম্যটা এখন আমাদের দেশে খুব বেশি প্রয়োজন। আওয়ামী লীগ প্রসঙ্গ যেহেতু এসেছে, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আওয়ামী লীগ দলটির আওয়ামী লীগ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি দায়ী জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আসলে জাতীয় পার্টি নয়, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। অভিযোগ আছে আপনাদের উপস্থিতি আওয়ামী লীগকেই সুবিধা দিয়েছে। এবারও গত 23 অক্টোবর আপনাদের দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তার মানে কি জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ বলে যে এনসিপি অভিযোগ তুলেছে সেটাই ইঙ্গিত দিচ্ছে কিনা? না, অবশ্যই জাতীয় পার্টি আওয়ামী লীগ দুটো সম্পূর্ণ আলাদা দল এবং এটা এই ধরনের বক্তব্যগুলো অরাজনৈতিক বক্তব্য এবং রাজনৈতিক অপরিপক্কতার বক্তব্য। হ্যাঁ, বিএনপি তো এটা বলছে না, জামাত তো এটা বলছে না। আপনাদের চেয়ারম্যান বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না, সেই বিষয়টি নিয়ে বলছিলাম। উনি 14 সালের ভোট বর্জন করেছিলেন টোটালি, এবং 14 সালে উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী থাকা অবস্থায় বর্জন করেছেন, 18 সাল পর্যন্ত সংসদের বাইরে ছিলেন। অর্থাৎ একটি একতরফা ভোট করলে কি পরিমাণ কনসিকুয়েন্স হতে পারে, যদিও প্রেক্ষাপট এখন ভিন্ন, এটি ওনার একটি সম্যক অভিজ্ঞতা আছে। উনি ধারণা করছেন যে সামনে যদি একতরফা ভোট হয় দেশে যুদ্ধবিগ্রহ হবে, অ্যানার্কি হবে, বিএনপি জামাতের পক্ষে দেশ চালানো কঠিন হবে, কাউন্টার রেভলিউশন হবে। তাহলে যারা দেশকে নিয়ে চিন্তা করবে, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, জাতীয় পার্টি, তারা সবাই একটা অংশগ্রহণমূলক ইলেকশনের দিকে যেতে পারে এবং তারাই বলতে পারে যে না, একটা অংশগ্রহণমূলক ভোট হোক। এবং তার নজিরও আছে, সরকার তো আওয়ামী লীগকে স্থায়ী ব্যান করেনি, টেম্পোরারি ব্যান করেছে। আব্দুল সালাম, জোটগত নির্বাচন করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতায় ক্ষুব্ধ ও হতাশ ছোট দলগুলো মনে করছে এই সিদ্ধান্তটি তড়িঘড়ি করে নেওয়া হয়েছে। এর ফলে বহুদলীয় গণতন্ত্র কিংবা বহুমতের সংসদীয় গণতন্ত্র অনেকটাই বাধাগ্রস্ত হবে। ছোট দলগুলো বড় দলের সঙ্গে পেরে উঠবে না, সংসদেও বহুমতের আদর্শ প্রতিফলিত হবে না, যা গণতন্ত্রের জন্য ভালো হবে না। আসলেই কি বাধাগ্রস্ত করছে কিনা, নাকি দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করার মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে আসলে সহায়ক হিসেবে কাজ করবে? অর্থাৎ ইতিবাচক নাকি নেতিবাচক কোন প্রভাবটা পড়বে আপনার মনে হয়? এটা আমার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তো আগে ছিল না, এটা এবার মানে নতুন করে দেওয়া হয়েছে। কাজে এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এবং এটাকে আবার পুনরায় আগেরটায় ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি যেটা বলতে চাই যে এর আগে যেটা আলোচনা হলো একটু, যে নির্বাচনের বিষয়ে যে আওয়ামী লীগ বা একতরফা ভোট মানে কি? একতরফা ভোট মানে কি এই শেখ হাসিনা যেগুলো ভোট করছে ওই ভোটের মতো কি এই ভোট হবে নাকি? অর্থাৎ সেটা ছিল একতরফা ভোট। সেটা শুধু বিএনপি বা জামাত বা অন্য দল না, কেউই অংশগ্রহণ করতে পারেনি, এমনকি আওয়ামী লীগও না। কারণ সেটা ছিল প্রশাসনিকভাবে সব রাজনীতিটাকে একেবারে রাজনীতি শূন্য করার জন্য যা প্রসেস ছিল, এবং সেটা ছিল কমপ্লিটলি যে আজকে জাতীয় পার্টির কাছে আজকে এই প্রশ্নটা আসলো কেন? আপনি দেখেন যে 24-এর যে নির্বাচনটা হইলো, সেই নির্বাচনের আগে আজকে গোলাম কাদের সাহেবের জেপির চেয়ারম্যান এই ভারত যাওয়ার আগে তার বক্তৃতার স্ট্যান্ড একরকম, আর ভারত থেকে চলে আসার পরে তার মুখে তালা দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেই নির্বাচন, অর্থাৎ যেটা আমরা দেখছি যে যেমন আওয়ামী লীগের এক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যা সেখানে বলে আসলো যে বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে এটা তারা ডিসাইড করে দেবে। এবং তারপর এর আগে আমরা 14 সালে দেখছি এরশাদ সাহেব যখন বিরোধিতা করা শুরু করলো, তারপর তাকে জোর করে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো। অর্থাৎ বারবার যারা এই বাংলাদেশের নির্বাচনটা তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছে, অর্থাৎ একটা দলের জন্য। ও সেই দলটা কারা? সেটা হলো যে ভারতে আধিপত্যবাদের শক্তির পক্ষে যে দলটা সাফাই গাবে বা তাদের লেজুর ভিত্তি করবে তারাই।
এর বাইরে কেউ বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। তো এখনও এই জন্য বলতেছে যে এখনও আজকে এই নির্বাচনটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্রের মূলে কিন্তু সেখান থেকে আছে। এই জন্যই বলবো যে এখন জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে সেই গাঁটছড়া যেটা বাঁধছে এটা যদি তারা ছিন্ন করতে না পারে, এটা হলো তাদের দায়। এখন যদি তারা মনে করে যে আওয়ামী লীগ যে পথে গেছে জেপি সেই পথে যাবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা মনে করতেছি যে দেশের জন্য, দেশের স্বার্থের জন্য আজকে একটা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচন কোনোভাবেই, কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগকে স্বীকার করছে যে তারা গণহত্যা চালাইছে, তারা এতগুলো মানুষ মারছে। তো সেই জায়গায় আবার আওয়ামী লীগকে নিলেই পার্টিসিপেটরি নির্বাচন হবে আর নাইলে হবে না, এই যুক্তি তো কোনো ধোপে টিকে না। কারণ আমরা তো দেখছি 72 থেকে 75 যখন এই দেশে মানে মানুষ না খেয়ে মারা গেছে, যখন তলাবিহীন ঝুরি হয়ে গেছিল, যখন কোনো আইনের শাসন ছিল না, তারপরে 75-এর পরে কিন্তু আওয়ামী লীগের নাম নিশানাও ছিল না। তো সেই সব ভোটগুলো কোথায় গেছে? বিএনপি কোত্থেকে আসলো? বিএনপির তো এরকম কোনো ভোট ব্যাংক ছিল না। বিএনপিও তো একটা নতুন দল হিসাবে আসছিল, কিন্তু বিএনপির কর্মের মধ্য দিয়েই তার ভোট ব্যাংক সৃষ্টি হয়েছে। কাজেই ভোটাররা কারো কেনা না, ভোটাররা পরিস্থিতি বুঝে যেটা ভালো মনে করবে সেটাই, যে কর্মীরা হতে পারে। জি, অ্যাডভোকেট শিশির মনির, এবারে বলা হচ্ছে জামায়াতের 80% প্রার্থী এবার নতুন অতীতে নির্বাচন করছেন না, এমন প্রার্থী 59 জন। তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা, এমনটা বলা হচ্ছে। কেন এই পরিবর্তন জামায়াতে ইসলামীর রাজনীতিতে? কারণ অতীতে প্রবীণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যেটা আমরা দেখেছি। এবার তরুণ নেতৃত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে, কেন? আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা কথা অ্যাড্রেস করতে চাই। আমার সহ আলোচক শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে এটা দুর্নীতির চিত্র তুলে ধরতে চেয়েছেন। আমি মনে করি এটা মিসরিপ্রেজেন্টেশন হচ্ছে। এরকম কোনো দুর্নীতির রেকর্ড এখনও তৈরি হয়নি এই সরকারের, যেটা রিকমেন্ডেবলভাবে আলোচনার বিষয় আছে। হ্যাঁ, একটা দুইটা বিষয় আলোচিত হয়েছে, আলোচিত হওয়ার পরে প্রপার অ্যাকশন নেওয়া হয়েছে, প্রপার স্টেপ নেওয়া হয়েছে। ফলে এটা যদি বলা হয় যে এরাও দুর্নীতিতে এইভাবে জড়িয়ে গেছে, এটা কিন্তু একটা বড় ধরনের এলিগেশন দেওয়া হচ্ছে উইদাউট এনি সাবস্টেন্সিয়েশন। এটা প্রপার হবে বলে আমি মনে করি না। সেকেন্ড হলো জাতীয় পার্টির অবস্থান। জাতীয় পার্টিকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি এখন? জাতীয় পার্টির অতীত ছাড়া যে প্রেক্ষাপটে বাংলাদেশ এখন পৌঁছেছে, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল? এখন হঠাৎ করে জাতীয় পার্টিতে ফেরেস্তার মতো কথা বললে কাজ হবে না। আপনি হঠাৎ করে যদি নতুন নতুন সবক দেন আমাদের কাছে, আপনি তো সবকের সুযোগ আগে কি সবক দিয়েছেন? আগে যে সবক জাতীয় পার্টি আমাদেরকে দিয়েছেন, জিএম কাদের সাহেব সহ পার্টির যারা মেম্বার ছিলেন, আমরা দেখিনি, আমরা হাসি না এইগুলোকে নিয়ে? সকলেই আমরা হাসতাম, আমরা সকলেই বুঝতাম যে এটা একটা পাপেট টাইপের কথাবার্তা বলছেন। এখন এসে হঠাৎ করে একেবারে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক হয়ে গেছেন। কোথা থেকে পেলেন এই উত্তরণ? কোথা থেকে হলো? তাহলে তো বোঝা গেল ওয়ান ফেস ইজ এ ডাবল গেম, ওয়ান ফেস ইজ এ ডাবল আর্গুমেন্ট। তো আপনি ওয়ান ফেসে ডাবল আর্গুমেন্ট করবেন, আবার অ্যাট দ্য সেম টাইম জাতিকে লেসন দেবেন। এই লেসন তো আপনাদের এখন দেওয়ার কথা না, আপনাদের তো লেসন শোনার কথা এখন। বিকজ যে সিচুয়েশনটা তৈরি হয়েছে দেশে, এর মধ্যে প্রধানতম ভূমিকা যদি আওয়ামী লীগ করে থাকে, দ্বিতীয় আরেকটা আপনি অনুঘটকের ভূমিকা যদি পালন করে থাকে, এটার নাম হবে জাতীয় পার্টি। এ ব্যাপারে আমার মনে হয় না বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোনো দ্বিমত থাকবে করে। ফলে আমি মনে করি জাতীয় পার্টির হঠাৎ সুশীল হয়ে যাওয়াটা বেমানান, এবং আগের তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে কর্মপরিকল্পনা আর যে ধরনের কর্মপরিকল্পনার ভিত্তিতে আজকের বাংলাদেশের এই দশা হয়েছে, এটার জন্য জাতীয় পার্টির শুড কাম উইথ দেয়ার ওন ইন্টারপ্রিটেশন। হঠাৎ করে সুশীল সাজলে কাজ হবে না। আর থার্ড বললেন জামাত ইসলামী কেন নতুন নেতৃত্বকে সামনে নিয়ে এসেছে। জামাত ইসলামী একটা কম্পিটিটিভ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। একটা 5ই আগস্টের বড় ধরনের আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের নতুনদের মধ্যে যে আগ্রহ উদ্দীপনার তৈরি হয়েছে রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে যুবকদের একটা বিরাট ভূমিকা আছে, আমরা কেউই এটা অস্বীকার করতে পারি না। এবং এই ক্ষেত্রে জামাত ইসলামী যেহেতু ভোটের রাজনীতিতে আবির্ভূত হচ্ছে, তার মধ্যে অপেক্ষাকৃত ক্রিয়েটিভ এবং অপেক্ষাকৃত নতুন জেনারেশনের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করতে পারে এই ধরনের প্রার্থী সিলেক্ট করা পার্টির নির্বাচনী রাজনীতিতে জনগণের সমর্থন আদায় করার একটা কৌশল। এবং এটা একটা পজিটিভ কৌশল, এটা একটা ক্রিয়েটিভ কৌশল। বাংলাদেশের ওই দিন বলছিলেন যে প্রায় 27 বছরের পর্যন্ত বয়স এই পরিমাণ জনগণ অ্যাবাউট 40%। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তাদের রিপ্রেজেন্টেটিভ কারা হবে? এই জন্য জামাত ইসলামী যেটা করেছে, দেশ এবং বিভিন্ন সময় ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গকে তারা এখানে, যাদের ক্যারিয়ার আছে ভালো, যাদের ভালো অবদান আছে,
যারা ডক্টরেট ডিগ্রি হোল্ডার, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যারা আইন পেশায় ছিলেন, যারা বিজনেস পেশায় ছিলেন, তাদেরকে নিয়ে এসে এখানে একটি ন্যাশনালি ইম্পর্ট্যান্ট একটি রোল ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। আমি মনে করি দিস অ্যাপ্রোচ ইজ এ গুড অ্যাপ্রোচ এবং পজিটিভ জি। অ্যাপ্রোচ। আর জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এই তরুণ নেতৃত্ব দেওয়া নিয়েই বলেছেন বিএনপি ও জামায়াত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব, এনসিপির অংশগ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে। কেন আসলে তার এই বক্তব্যটা, বা আপনি কিভাবে দেখছেন, এই প্রসঙ্গে নিয়ে আসবে একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে অ্যাডভোকেট শিশির মনি। বিরতির আগে আমি আপনাকে জানাচ্ছিলাম জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম বলেছেন বিএনপি ও জামাত এককভাবে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে না, এই জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব দরকার। সেই বিষয়ে আপনি একটু জানাবেন আপনার মন্তব্য। সেই সাথে জানাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 1947 থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি মাফ চাবেন। এখানে থাকলে দিয়ে যদি বুঝায় এমনটা দাবি করেছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি আমাদের রাজকাহনে এসে তেমনটা বলেছেন এবং বরাবরই আলোচনা ছিল 71-এ জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে। অর্থাৎ বলা হচ্ছে 71 নিয়ে কেন স্পষ্ট কোনো নিঃশর্ত ক্ষমা চাওয়া হচ্ছে না, সেই বিষয়টি নিয়ে কি কিছু বলবেন কিনা? প্রথমটি আসি যে যারা তরুণ তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার। অবশ্যই এটা তো কেউ ডিনাই করবে না যে তরুণদের প্রতিনিধিত্ব থাকা দরকার না। আমার ধারণা মেইনস্ট্রিম রাজনৈতিক দল যারা আছেন তারাও তরুণদের খুঁজছেন। তাদের মধ্য থেকেও যেন তরুণরা রিপ্রেজেন্টেটিভ হতে পারে, তারা এরকম ইফেক্টিভ এবং লিডারশিপ ক্যাপাসিটি সম্পন্ন তরুণদেরকে খোঁজার চেষ্টা করছেন। আমার ধারণা বিএনপিও করবে, জামাত ইসলামীও করছে। তরুণ যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও করবেন, তারা তো তরুণই আছেন, তারাও করতে চাইবেন। ফলে আমি মনে করি তরুণরা আসুক, জনগণ যদি সাপোর্ট করে, ভোট দেয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে তারা পার্লামেন্টে আসুক, গণপরিষদ গঠিত হোক কিংবা সংবিধান সংস্কার সভা গঠিত হোক, আবার পার্লামেন্ট পরিচালিত হোক, সেখানে তরুণদের রেপ্রেজেন্টেশন থাকুক। এটা আমি এবং আমাদের দল খুব ইফেক্টিভলি এবং ডাই হার্টেডলি আমরা এটা চাই। দে শুড কাম ইন দি পলিটিক্স। আর সেকেন্ড কথা যেটা বললেন, এটা একটা কিছুটা আশ্চর্যজনকই হচ্ছে যে বারবার বলার পরেও মানুষ মনে করে যে এটাকে আবার বলতে হবে। তো এখন পর্যন্ত উনি ব্যাখ্যা দিয়েছেন আমেরিকাতে গিয়ে যে এখন পর্যন্ত 3 বার বলা হয়েছে এবং তিনিও বলেছেন আবার। তো এখন প্রশ্নটা হলো, যিনি এই কথা বলছেন জামায়াতের আমির, তিনি কিন্তু ওই প্রজন্মের লোক না। মানে উনি 71-এর আগে, উনি ওয়াজ ভেরি ইয়াং এজ, উনি জামায়াত ইসলামীতে দাখিলই হয়েছেন 71-এর অনেক পরে। তারপরেও একটা কনসার্নকে উনি রেইজ করেছেন এবং এটাকে অ্যাড্রেস করেছেন। তিনিই 2 বার করেছেন, তার আগে আরেকজন করেছেন। তো আমি মনে করি এই অ্যাড্রেসটা করার পরে এটাকে ওয়েলকাম করা উচিত, এটাকে আবার নানানভাবে প্রশ্নবিদ্ধ করা উচিত না। দে আর সেইং সামথিং। ইফ সামবডি সেইজ সামথিং অ্যান্ড ক্লারিফাইজ হিমসেলফ, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইজ টু অ্যাকসেপ্ট ইট। আপনি যদি কোনো কিছু পজিটিভলি না দেখেন, তাহলে হাউ পিপল পজিটিভ কাজ করবে কেন? তিনি এই কথা না বললে কি আপনি এই প্রশ্ন করতেন বা একজনই প্রশ্ন করতো? তিনি তো স্পন্টেনিয়াসলি নিজ থেকে এটা বলেছেন। ফলে আমি মনে করি ওনার এই বলাটা ইজ এ ভেরি পজিটিভ সাইন। উই শুড অ্যাকসেপ্ট ইট অ্যান্ড উই শুড গো ফার অ্যান্ড ফার্দার। আব্দুল সালাম, বিএনপি নির্বাচন কমিশনের নতুন আরপিও সংশোধনে আপত্তি জানিয়ে বলেছে জোট করলেও নিজ প্রতীকে ভোট বাধ্যতামূলক, এটা গণতন্ত্রের পরিপন্থী। তাহলে বিএনপির কি শঙ্কা আছে কিনা যে ছোট দলগুলোর ভোট হারালে জোটের ভোট ব্যাংক ভেঙে পড়বে কিনা? না, সেটা না। এটা তো আমরা আগে বলেছি যে এটা তো আগে ছিল, হঠাৎ করে এটা কেন চেঞ্জ হইলো, কাজে আমরা পূর্বেরটা ফিরে যেতে চাই। এটা আমি এর আগে আলোচনায় বলছি। এখন আপনি যে জিনিসটা প্রশ্ন করলেন তাকে, বা এর আগে আসছে যে তরুণের ডেফিনেশনটা কি, আর আরেকটা কথা হলো যে বিএনপির নেতাই তো তরুণ, আমাদের তারেক রহমান হিমসেলফ যে তরুণ, তাই না? তো কাজেই তরুণরা তো, এটা আপনি চান বা না চান, আপনি নিজেও তো তরুণী, তাই না? অর্থাৎ এটা অটোমেটিক্যালি আসবে এটা। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে রাষ্ট্র চালাতে যে তারুণ্যের স্পিড আর পরিণত বয়সের যারা তাদের অভিজ্ঞতা, দুইটার সমন্বয় যদি আপনি এটা করতে না পারেন, তাহলে কিন্তু আবার আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। কাজেই অভিজ্ঞতারও দরকার আছে, পাশাপাশি সেই স্পিডেরও দরকার আছে। দুটার সমন্বয় এখানে করতে হবে, এছাড়া হবে না। আর এই মূল কথাটাই হলো এখন যে কথাটা আমি বলতে চাই যে এই মুহূর্তে সব কিছু, প্রথমে যে কথাটা বলছি, সব কিছু ভেদাভেদ বাদ দিয়ে দেশটার এখন একটা স্ট্রিমলাইনে নেওয়ার জন্য এখন সব চিন্তা বাদ দিয়ে নির্বাচনী ট্রেনে সবার উঠা উচিত।
এবং এই নির্বাচনী ট্রেনের জন্য এখন অনেকে আওয়ামী লীগ, জেপি বা আদার্স, অর্থাৎ এই নির্বাচনী ট্রেনে যারা উঠার যোগ্যতা অর্জন করবে তারা ঠিকই উঠে যাবে, আর যারা যোগ্যতা অর্জন করতে পারবে না তাদের পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য আজকে গণতান্ত্রিক ধারা, সবচেয়ে বড় কথা হলো যে এই মুহূর্তে গণতান্ত্রিক ধারাটা যদি আমি উত্তরণ করাতে না পারি তাহলে দেশের জন্য আগামীতে একটা বিশাল সংকট অপেক্ষা করছে। ওই সংকটটা ফেস করার মতো অবস্থা আমাদের নাই, তাই কাজে ওই সংকটে যাতে দেশটা না পড়ে, এখন যে যতটুকু যেখানে আছি না কেন, এখন একটা জায়গায় যাওয়া উচিত যে পিপুলস ম্যান্ডেট নিয়ে একটা পিপুলস ইলেক্টেড একটা গভর্নমেন্ট দরকার। আজকে দেশ এবং বিদেশ সারা পৃথিবী থেকে যদি আমার সহায়তা নিতে হয়, আজকে আমার আর্থিক সহায়তা নিতে হয়, সবকিছু সমাধান একটাই, সেটা হলো নির্বাচন। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, অ্যাডভোকেট শিশির মনির যেমনটা বলছিলেন আপনাদের অবস্থান নিয়ে, ওয়ান ফেজ ডাবল গেম, এই বিষয়টি নিয়ে অর্থাৎ হঠাৎ সুশীল হয়ে যাওয়ার যে অবস্থান তিনি বলছিলেন, এই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন কিনা? জি, প্রথম হচ্ছে জামাতের আমির সাহেব ক্ষমা চেয়েছেন বা দুঃখ দিলে, এটা একটা অসাধারণ নজির উনি স্থাপন করেছেন। এই স্টেজ থেকে বিজয়ী শক্তি হয়ে ক্ষমা চাওয়ার নজির খুবই রেয়ার। উনি এর আগে ক্ষমাও করেছিলেন যে সবাইকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু ওটা উনি বাস্তবায়ন করতে পারেননি, দলের চাপ বা অন্য সব মিলিয়ে চাপে। সেটা বাস্তবায়ন হলে হয়তো ভালো হতো। দুই হচ্ছে আমরা সবক দিতে পারি না, আমরা আমাদের যারা ভক্ত তাদেরকে সবক দিব, আমাদের সবক সবাই নেবে না। কিন্তু কোন দল সবক দিতে পারবে তাহলে? বাংলাদেশে বেশি দূরে যেতে হবে না। বাংলাদেশে 21শে আগস্ট ঘটেছিল এক সময়, 1,28,00,000 ভুয়া ভোটার হয়েছিল দৃশ্যমান জামাত বিএনপির সময়। 63টি জেলায় বোম বাস্ট হয়েছিল একদিনে। তখন তার আগে বলা হয়েছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। ক্রস ফায়ার হয়েছিল 2001 থেকে 2004, ক্রস ফায়ার হয়েছিল প্রথম এবং ইনস্টিটিউশনালি। সেগুলোর বিরুদ্ধে কি জামাত ইসলামী তখন সবক দিয়েছিল? প্রত্যেকটা কাজেই সমর্থনই দিয়েছিল, পার্লামেন্টে বা অন্য কোনো জায়গায়। তো সেই অর্থে ওই 2006-07 সালে তখন জামাত সবক দিতে পারতো না, কিন্তু জামাত এখন আবার অনেক দিন নির্যাতিত হয়েছে, এখন তারা বিজয়ী ফোর্স। বাংলাদেশে প্রত্যেক দলেরই পলিটিক্যাল মিস্টেক আছে। বিএনপি 15ই ফেব্রুয়ারি ইলেকশন করেছে না, আবার 86 সালে জাতীয় পার্টি ভোট করেছে, আওয়ামী লীগ করেছে, জামাতও করেছে। 86 সালে জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি একসাথে ভোট করেছে, তখন বিএনপি ভোট বয়কট করেছিল। তো সেক্ষেত্রে আমরা মনে করি সকল দলেরই দোষ আছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 4টা দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই 4টাই দল। একটা যদি নিষিদ্ধ এই মুহূর্তে, 4টার মধ্যে 2টো যদি ভোটে না আসে তাহলে অবশ্যই সেই ভোটটা প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় পার্টি ভোট করতে আগ্রহী, আওয়ামী লীগ আসবে না বলে জাতীয় পার্টি আসবে না তা কিন্তু না, জাতীয় পার্টি আগ্রহী, কিন্তু পরিবেশটা সুষ্ঠু থাকতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে রাজকাহনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছে জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।